আজকের গল্প ধ্রুব, কেমন আছিস? গল্পটা আমি শুনেছিলাম আমার এক বন্ধু ধ্রুব কুণ্ডুর কাছে। ধ্রুব থাকে আমেরিকায়, মাঝে মাঝে দেশে আসে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, হইচই করে আড্ডা দেয়, আবার ফিরে যায়। ধ্রুবর স্বাস্থ্য যেমন ভালো তেমনি সাহসী, কোনো কিছুতেই সে ভয় পায় না। তবু সে একটি মাত্র ভয় পেয়েছিল, তাও বেশি দিন আগের কথা নয়। বছর 2 আগে ধ্রুব নিউ ইয়র্ক থেকে কলকাতায় আসবার দিন 10 পরে কি একটা কাজে পাটনা গিয়েছিল। যারা বিদেশে থাকে তাদের প্লেনে চেপে ঘোরাঘুরির অভ্যেস হয়ে যায়। সময় বাঁচানোর জন্য পাটনা থেকে ধ্রুবর প্লেনে ফেরার কথা ছিল, কিন্তু কিসের একটা গোলমালে পাটনা এয়ারপোর্টে 2 দিন কোনো প্লেন নামতে পারছিল না। মনে হয় ওয়েদারেরই হবে। তাই ধ্রুব ট্রেনের টিকিট কাটল। ট্রেনের কামরায় বসে ধ্রুব এক মনে একটা ডিটেকটিভ বই পড়ছিল। হঠাৎ এক সময় চোখ খুলে বাইরে তাকালো। ট্রেনটা একটা স্টেশনে থেমে আছে। স্টেশনটার নাম হলো মধুপুর। ওই নামটা দেখেই ধ্রুবর খুব মন কেমন করতে লাগলো। সে হঠাৎ বাক্সটা তুলে নিয়ে নেমে পড়ল স্টেশনে। তারপরের ঘটনা ধ্রুবর নিজের মুখেই শোনা যাক। মধুপুরে আমাদের একটা বাড়ি আছে। অনেকদিন সে বাড়িতে যাইনি, অন্তত বছর 10 তো হবেই। ছোটবেলায় প্রত্যেক বছর সেখানে বড় দল মিলে আমরা আসতাম। গুরুজনেরা আসতেন, খুঁড়তুতো জারতুতো ভাই বোনেরা আসতো, দারুণ ভালো লাগতো। সেই সব স্মৃতি মনে পড়ে গেল। কতদিন সেই বাড়িটা দেখিনি, হয়তো জীবনে আর দেখাও হবে না। তাই নেমে পড়লুম ট্রেন থেকে। এতদিন পরে এলেও মধুপুরের রাস্তাঘাট আমার বেশ মনে আছে। একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছে গেলাম আমাদের সেই বাড়িটায়। বাড়িটা দোতলা, আর সামনে পেছনে অনেক বড় বাগান, লিচু গাছ, জামরুল গাছ, আম গাছগুলো সব এখনো আছে। একদিকে একটা মস্ত বড় কুয়া। অত বড় কুয়া মানে খুব কম বাড়িতেই দেখা যায়। বাড়িটাতে 2 জন দরওয়ান, একজন মালি আর একজন সরকারবাবু থাকেন। এখন আর কলকাতা থেকে বড় দল আসে না। আমার বাবা মা শুধু শীতকালে আসেন একবার। শীতকালে এখানে এলে কিন্তু স্বাস্থ্য ভালো হয় খুব, কারণ এখানকার জল খুব ভালো। সরকারবাবু আমাকে দেখে চিনতে পারলেন, অবাক হলেন খুবই। আমি যে কলকাতায় ফিরেছি উনি তা জানতেন না। ভাবলেন আমি বুঝি আমেরিকা থেকে সোজা মধুপুর চলে এসেছি। আমার খাওয়া দাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে উঠলেন। আমি যখন পৌঁছেছি তখন সন্ধ্যে 7টা। আমি বললাম, রাত্রিরে আমি বেশি খাই না, 2-3টে রুটি, একটু মুরগির মাংস হলেই চলবে। মুরগি তো এখানে সহজেই পাওয়া যায় নাকি? সরকার মশাই আমাকে একতলায় একখানা ঘর খুলে দিলেন, কিন্তু আমি বললাম আমি দোতলায় ডান দিকের কোণের ঘরটাতে থাকতে চাই। ছেলেবেলায় আমরা ভাই বোনেরা ওই ঘরটায় থাকতাম। ওই ঘরটাই আমার সব থেকে বেশি পছন্দ। সরকার মশাই একটু আমতা আমতা করতে লাগলেন। তিনি বললেন, উপরতলাটা একদম ফাঁকা, সেখানে আপনি একা একা থাকবেন? শুনে আমার হাসি পেল। ফাঁকা বলে অসুবিধে কি আছে? বিদেশে কত জায়গায় আমাদের একা একা থাকতে হয়। যাই হোক, সরকারবাবু লোক লাগিয়ে দোতলার সেই ঘরটা সাফ করিয়ে দিলেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ওপরে চলে এলাম। দোতলায় 6খানা ঘর, মাঝখানে টানা বারান্দা, অন্য সব ঘর তালাবন্ধ। আমাদের এই ঘরটায় একটা পেল্লায় বড় পালঙ্ক পাতা, তাতে পুরু গদির বিছানা। একসঙ্গে 4 জন এই বিছানায় শুতে পারে। ঘড়িতে দেখি মাত্র 9টা বাজে। আমার আবার তাড়াতাড়ি ঘুমোবার অভ্যেস নেই, কিন্তু মধুপুর শহর এর মধ্যেই নিঝুম।
এখন আমাদের তো আর কিছুই করবার উপায় নেই। ছেলেবেলায় এই সময়টাতেও আমরা কত রকম খেলা খেলতাম। এখন একা ঘরে বেশ খারাপ লাগতে লাগলো। সেই ডিটেকটিভ বইটা খুলে পড়তে শুরু করলাম। কতক্ষণ পড়েছি খেয়াল নেই, হঠাৎ একসময় কিসের যেন একটা অস্বস্তি লাগতে লাগলো। কেন জানি না, গায়ে যেন জ্বালা করছে। তাকিয়ে দেখি যে ঘরের সব কটা জানালা বন্ধ। যদি শীত পড়েছে, মানে বেশ জাঁকিয়েই, জানালা না খুললেও চলে, কিন্তু আমি একেবারে বদ্ধ ঘরে থাকতে পারি না। তাই উঠে জানলাগুলো খোলার চেষ্টা করলাম। এ ঘরে 3টে জানলা, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা জানালাও আমি খুলতে পারলাম না। কত ঠেলাঠেলি করলাম, অনেকদিন খোলা হয়নি তো, তাই জব্বর জং পড়ে গেছে, হয়তো আটকে গেছে। জানালা খোলা গেল না বলে বেশ বিরক্ত লাগলো। কিন্তু এখন সরকারবাবুকে ডাকাডাকি করারও কোনো মানে হয় না। গায়ের জামাটা খুলে ফেললাম, তাতে গরম খানিকটা কমলো। 4 দেওয়ালে 4টে ঘুলঘুলি আছে, সুতরাং দম বন্ধ হয়ে মরবো না। খানিকক্ষণ বাদে বইটা শেষ হয়ে গেল। আর তো করার কিছু নেই, সুতরাং আলো নামিয়ে শুয়ে পড়লাম। কিন্তু তারপরেও দেখি ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। কিসের যেন একটা অস্বস্তি। গরম আর লাগছে না, একটু শীত শীতই করছে, অথচ বিছানায় এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক খালি গড়াচ্ছে। তখন মনে হলো, ছাই, কেন যে মধুপুরে নামতে গেলাম। ছেলেবেলায় যেসব জায়গা খুব ভালো লেগেছে, বড় হয়ে একা সেই সব জায়গায় আর সেরকম ভালো লাগা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ আমার খাটের ঠিক সামনের জানলায় দুমদুম করে একটা শব্দ হলো। শব্দটা এত জোরে আর এমনই হঠাৎ যে আমি প্রায় লাফিয়ে উঠলাম। এ কি কাণ্ড! বাইরে থেকে কে দোতলায় জানলায় ধাক্কা দেবে? আমার গলা শুকিয়ে গেল। আমি বিছানা থেকে নামতেও পারলাম না। আমি এত ভয় পেয়ে গেছি যে তার জন্য নিজেই অবাক হয়ে গেছি। কিন্তু কিসের ভয়? চোর ডাকাত? এত জোরে আওয়াজ হলে নিচে দরওয়ানেরা শুনতে পাবে না? কই, আর কারোর গলার আওয়াজ তো শোনা যাচ্ছে না। 5 মিনিট বাদে ঠিক আরেকবার ওই রকমই দুমদুম করে শব্দ হলো, ঠিক 5 বার। কেউ যেন জানলাটা খুলতে চাইছে, কিন্তু এই জানালা তো ভেতরের দিকে খুলবে না, ভেতরে লোহার শিক রয়েছে। আমি বলতে গেলাম, কে? কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এক্ষুনি 1 গ্লাস জল না খেলে বোধহয় আমি মরেই যাব। পালঙ্কের পাশে একটা জলের জগ রাখা ছিল, কোনো ক্রমে সেটাকে তুলে জল খাওয়ার চেষ্টা করলাম। সবে মাত্র 2 ঢোক জল গলায় ঢেলেছি, অমনি আবার সেই শব্দ। জলের জগটা খসে পড়ে গেল আমার হাত থেকে। জলে ভিজে গেল পুরো বিছানা। জলের জগটা মাটিতে গড়িয়ে পড়ে ঢং করে শব্দ হলো। আমার হাত পা একেবারে অবশ হয়ে গেছে। জানালায় এত জোরে আওয়াজ, অথচ নিচতলা থেকে কারোর কোনো সাড়া শব্দ হচ্ছে না। আর সেই জন্যেই আমার বেশি ভয় করতে লাগলো। তবে কি সবাই রাত্রিবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়? কিন্তু 4র্থবার আওয়াজ হতে আমি আর থাকতে পারলাম না। একটা কিছু করতেই হবে, নইলে ভয়ে আমার দম আটকে যাবে। পাগলের মতো আমি খাট থেকে নেমে ছুটে গেলাম সেই জানলার কাছে। তারপর কান্নায় ফোপাতে ফোপাতে আমি সেই জানলাটায় এক ধাক্কা মারলাম। আশ্চর্য ব্যাপার, আগে শতবার চেষ্টা করেও ওই জানলাটা আমি খুলতে পারিনি। এবার একবার ঠালা মারতেই 2টো পাল্লা হাট করে খুলে গেল। বাইরে কিন্তু কেউ নেই। আকাশে একেবারে ধপধপে জ্যোৎস্না। জানলা দিয়ে আমি বাড়ির গেট, বাগান, কুয়োতলা পর্যন্ত দেখতে পেলাম। মানুষজনের কোনো চিহ্ন নেই।
তারপর কে যেন ডাকলো। এই ধ্রুব, আমার সারা শরীর শিউরে উঠলো একেবারে। কোথাও কেউ নেই, তবু আমার নাম ধরে কে ডাকছে, মেয়েলি গলা। আবার শুনলাম সে ডাক, কেউ যেন খুব মিষ্টি করে আমায় ডাকছে। তারপর দেখতে পেলাম আমার ঘরের নিচেই যে একটা ছোট্ট পাঁচিল আছে, সেখানে একটি মেয়ে বসে আছে। আমার বুকের মধ্যে যেন দুম করে একটা ধাক্কা লাগলো। আমার মনে পড়ে গেল সব কথা। মেয়েটি পাঁচিল থেকে নেমে এবারে হাঁটতে লাগলো, এগিয়ে গেল কুয়োতলার দিকে। আমার ইচ্ছে হলো ছুটে বাইরে বেরিয়ে যাই, কিন্তু আমার পা যেন লোহার মতো ভারী, একটু নড়বার ক্ষমতা নেই। মেয়েটি আস্তে আস্তে হেঁটে গিয়ে কুয়োর পাড়ে উঠে দাঁড়ালো, আমার দিকে ফিরে বলল, মুখটা অন্যদিকে ফেরানো। আমি অতি কষ্টে বললাম, কে 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 ওখানে? মেয়েটি এবার মুখ ফিরিয়ে আবার ডাকলো, ধ্রুব, এই ধ্রুব, তুই ভালো আছিস তো? আমি অস্ফুট গলায় বললাম, দিদি। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। আমি আর কিচ্ছু দেখতে পেলাম না। একটু পরে চোখ মুছে দেখি আর কোনো কিছুই সেখানে নেই। দিদি অদৃশ্য হয়ে গেছে। আমার এক দিদি ওই কুয়োতে ডুবে মারা যায়, সে অনেক কাল আগের কথা। আমার তখন মাত্র 6 মাস বয়স। আমরা অনেকে একসঙ্গে স্নান করছিলাম। দিদি হঠাৎ পা পিছলে পড়ে গেল, আমি হাত বাড়িয়েও ধরতে পারিনি। তারপর 24 বছর কেটে গেছে। সে ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম। সেই দিদির মুখটাও আমার মনে ছিল না, কিন্তু দেখা মাত্র চিনতে পারলাম। গল্প থামাবার পর আমি যুবকে বললাম, নিশ্চয়ই তোমার চোখের ভুল, এরকম ঘটনা অনেক শোনা যায়। ধ্রুব আমাকে বাধা দিয়ে বলল, জানি সকলেই এই কথা বলেন, তা আমি তো জানি কোনটা চোখের ভুল আর কোনটা সত্যি। মধুপুরে পৌঁছে দিদির কথা আমার একবারও মনে পড়েনি। 25 বছর আগেকার সেই ঘটনার কথা আমি গত 15 বছরে একবারও ভাবিনি। তবু কি করে মনের ভুল বা চোখের ভুল হবে? আমি অনেক দিন পর মধুপুরে গেছি বলে দিদি আমার খবর জানতে এসেছিল। জানলার ধাক্কা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তবে দিদিকে দেখার পর থেকেই আমার ভয় একেবারে কেটে গিয়েছিল। অনেকক্ষণ আমি জানালার সামনে দাঁড়িয়ে কেঁদেছিলাম আমার দিদির জন্য। তারপর সেই ভিজে যাওয়া বিছানার এক পাশে এসে শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পরদিন সকালে আমি সরকারবাবুকে একটা কথাও বলিনি, শুধু কুয়োর পাড়ে একটা ফুল রেখে এসেছিলাম।